বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য ভৌত বিজ্ঞানের সাজেশন, এবং আজকের সাজেশনের মূল বিষয় হচ্ছে 2 মার্ক কোশ্চেন। তো স্বাভাবিকভাবে তোমাদের একটা কথা বলে রাখি, যেহেতু ভৌত বিজ্ঞান সায়েন্সের সাবজেক্ট, সেহেতু সেটা 2 মার্ক বলো, 3 মার্ক বলো বা শর্ট টাইপের কোশ্চেন বলো, প্রত্যেকটা জায়গা কিন্তু খুঁটিয়ে পড়েই ভালো পরীক্ষার রেজাল্ট করা যায়। এবং সারা বছর যদি তুমি খুঁটিয়ে না পড়তে পারো তাহলে কিন্তু রেজাল্ট করাটা একটা দুষ্কর হয়ে পড়ে। একদম প্রথমেই দু একটা কথা বলতে হবে, যেটা স্বীকার্য বিষয়, যেটা স্বীকার করতে হবে। অনেকেই কথাগুলো স্বীকার করে না, শুধুমাত্রই সাজেশন দিয়ে দেয়। কিন্তু তোমাদের একটা কথা বলি, কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে সাজেশন দেওয়া যায় না। যেমন কিছু কিছু পার্ট রয়েছে, ক্যালকুলেশন পার্ট, যেখানে অঙ্ক তোমাকে করতেই হবে এবং সেখান থেকে অঙ্ক আসবে। আমি বলে রাখি, দেখো এই যে কটা চ্যাপ্টার আমাদের রয়েছে, অনেকগুলো চ্যাপ্টার রয়েছে আমাদের, তার মধ্যে এই যে কটা চ্যাপ্টার, এই কটা চ্যাপ্টার থেকে আমাদের 2 মার্কের প্রশ্ন আসবে। কি কি? পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, চলতড়িৎ, আয়নীয় সমযোজী বন্ধন, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ধাতুবিদ্যা, জৈব রসায়ন। এই কটা চ্যাপ্টার আমাদের 2 মার্কসের জন্য। মোট 2 মার্কসের জন্য কটা প্রশ্ন? 9টা প্রশ্ন, 18টা মার্ক। বিষয়টা বোঝার চেষ্টা করবে। পরিবেশের জন্য ভাবনা থেকে একটা প্রশ্ন, গ্যাসের আচরণ থেকে একটা প্রশ্ন, আলো থেকে একটা প্রশ্ন, চলতড়িৎ থেকে একটা প্রশ্ন, আয়নীয় সমযোজী বন্ধন থেকে 2টো প্রশ্ন, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন থেকে একটা প্রশ্ন, ধাতুবিদ্যা থেকে একটা প্রশ্ন, জৈব রসায়ন থেকে একটা প্রশ্ন। মোট আমাদের 9টা প্রশ্ন, 18টা মার্ক। এই 2 মার্কের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে। এবার কথা হচ্ছে যে আমরা সাজেশন ঠিক তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু 2 মার্কের জন্য তো কিছু কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হয়, কিছু কিছু থিওরি প্র্যাকটিস করতে হয়। সেই জায়গা দাঁড়িয়ে আমি তোমাদের বলি যে পরিবেশের জন্য ভাবনা গ্যারান্টি সহ কমন পাবে। গ্যাসের আচরণের থেকে কিছু কিছু ক্যালকুলেশন কিন্তু তোমাকে করতেই হবে, কারণ ক্যালকুলেশন কিন্তু গ্যাসের আচরণের একটা পার্ট, এবং সেখান থেকে প্রতি বছর নিয়মিতভাবে অঙ্ক আসে। অতএব এই জায়গা থেকে কিন্তু ক্যালকুলেশন ছাড়া সম্ভব নয়। আবার দেখো, আলোটা তোমরা কমন পাবে, চলতড়িৎ কমন পাবে, আয়নীয় সমযোজী বন্ধনটাও প্র্যাকটিস করলে কমন পাবে। অজৈব রসায়নের থেকে বিষয়টা হচ্ছে তাই, এখানেও কিন্তু কিছু কিছু ক্যালকুলেশন এবং কিছু বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া রয়েছে, সেই পার্টটা পড়তে হবে। ধাতুবিদ্যা থেকে তোমরা কমন পাবে, জৈব রসায়ন থেকে কমন পাবে। এই জায়গাটাই হচ্ছে মূল জায়গা, যে কিছু কিছু ক্যালকুলেশনের জায়গা রয়েছে, যে জায়গাটা হচ্ছে তোমাকে সারা বছর প্র্যাকটিস করতে হয়। আর যারা সারা বছর পড়াশোনা করেনি তাদের জন্য আমি বলবো, এই যে 2 মার্কসের জন্য যে 18টি মার্কস রয়েছে না, এই 18টি মার্কসের দিকে টার্গেট করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যে আমি 18-র মধ্যে 18 পাবো সেটা টার্গেট না করে আমি তো এটা টার্গেট করতে পারি, 18-র মধ্যে আমি 14 বা 18-র মধ্যে আমি 16 কনফার্ম পাবো, আমি সেটা টার্গেট করতে পারি। কথাটা কি বোঝা গেল? অন্তত সেই টার্গেট নিয়ে সামনের দিকে নামো, কারণ ভৌত বিজ্ঞানে 100% কমন মার্কস পেতে গেলে তোমাকে সারা বছরের একটা প্রিপারেশন রাখতে হয়, এটা তোমাকে মানতে হবে। যারা সারা বছর প্রিপারেশন করেছে তারা 100তে 100 পা, তাদের কাছে কিচ্ছু না। আর যারা সারা বছর পড়েনি তাদের কাছে 100-র মধ্যে 30 ওঠানো মনে হয় যে বিশাল কিছু করে ফেললাম। তো এই জায়গাটা দাঁড়িয়ে আমি সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি, 2 মার্কের কোশ্চেন তুলে ধরছি, এবং এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন পাবে সেটাও নিশ্চিত। কিন্তু যার কাছে যেটা মনে হয়, আমি এই চালাকিটা বলে দিই, যার কাছে যেটা মনে হয় যে স্যার আমার কাছে এই চ্যাপ্টারটা একটু কঠিন মনে হচ্ছে, আমি এই চ্যাপ্টারটা পড়বো না, আমার কাছে এই চ্যাপ্টারটা কঠিন মনে হচ্ছে, আমি এই চ্যাপ্টারটা পড়বো না, আমার কাছে এই চ্যাপ্টারটা কঠিন মনে হচ্ছে, আমি এই চ্যাপ্টারটা পড়বো না, যেটা পড়বে না টোটাল চ্যাপ্টার ধরে বাদ দিয়ে দাও। তাহলে সুবিধাটা কোথায় আছে সেটা বলি। সুবিধাটা যেটা আছে সেটা হচ্ছে, আমার অন্য যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে তো আমি কমন পাবো এবং আমি খুব সুন্দরভাবে লিখতে পারবো। আর যদি আমি সব পড়তে যাই, মাঝখান দিয়ে আমার এও যাবে ওও যাবে, অর্থাৎ আমি কিছুই লিখতে পারবো না। ওজন্য যারা একটু দুর্বল রয়েছে তাদের জন্য আমি বলবো, আমি লাস্ট মিনিট সাজেশন তুলে ধরছি, এমনভাবেই সাজেশনটা রেডি করেছি, এবং শুধু আমি নয়, আমার সঙ্গে পুরো সায়েন্সের টিম মিলে এই সাজেশন রেডি করা হয়েছে, যাতে করে এখান থেকে যে 9টা প্রশ্ন আসে সেই 9টা প্রশ্ন এদিক ওদিক না হয়, হুবহু কমন পাওয়ার কথা, শুধুমাত্র ক্যালকুলেশন পার্টটা ছাড়া। কারণ ক্যালকুলেশনের অঙ্ক তো কমন দেওয়া সম্ভব নয়, আর বাদ বাকি যা রয়েছে তার মধ্যে তোমরা কমন পাবে, এটা মোটামুটি আমরা নিশ্চিত। কিন্তু যারা দুর্বল তাদের জন্য এই সাজেশনটা থাকলো, আমরা পার্টলি তুলে ধরছি। পরিবেশের জন্য ভাবনা থেকে কি প্রশ্ন, গ্যাসের আচরণ থেকে কি প্রশ্ন, আলো থেকে কি প্রশ্ন, পার্ট তুলে দিচ্ছি। কোনো অংশ যদি পড়তে বুঝতে মনে রাখতে অসুবিধা হয়, সেই অংশকে অমিট করে দাও, অমিট করে দিয়ে অন্য অংশটা পড়ো। বোঝা গেল কি বলতে চাইলাম? তাহলে দেখবে যে 18-র মধ্যে 18 না পেলেও 14-15 কিন্তু নর্মালি তোমরা পেয়ে যাবে। বোঝা গেল কি বললাম? চলো এবার আমরা দেখে নিই মূল সাজেশন, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে চলেছে। বন্ধুরা, তাহলে শুরু করা যাক মূল ইম্পর্টেন্ট শেষ মুহূর্তের সাজেশন, মাধ্যমিক ভৌতবিজ্ঞান 2 মার্কের সিলেক্টেড কিছু প্রশ্ন। প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসবে। তো যে প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট, প্রথম প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, বা 2টি বৈশিষ্ট্য পড়ে রাখবে। মিথেন হাইড্রেট কি? স্থিতিশীল উন্নয়নের মূল উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো।
অতিবেগুনি রশ্মি কীভাবে ওজোন গ্যাসের ক্ষতি করে, গ্লোবাল ওয়ার্মিং কী, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব আলোচনা করো, গ্রিনহাউস প্রভাব বলতে কী বোঝো, সিএফসি কীভাবে ওজোন স্তরের ক্ষতি করে, পরিবেশে ওজোন স্তরের ভূমিকা কী, জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো, বায়োফুয়েল বলতে কী বোঝো। ওকে, নেক্সট আমরা চলে আসবো গ্যাসের আচরণ। দেখো এই গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 1-2 মার্কের প্রশ্ন আসবে, আবার 3 মার্কের প্রশ্নও কিন্তু আসবে। সেই কারণে কিছু কিছু প্রশ্ন রয়েছে বা কিছু কিছু ক্যালকুলেশন রয়েছে যেগুলো কিন্তু 3 মার্কেও আসতে পারে, সেহেতু আমি এখানে নোটও করে দিয়েছি। যেহেতু এই অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন আসে সেহেতু প্রশ্নগুলো 3 মার্কেও আসতে পারে। আমি তোমাদের বোঝানোর সময় বলেছিলাম যে এই পার্টে কিন্তু সম্পূর্ণ ক্যালকুলেশন রয়েছে এবং ক্যালকুলেশন এখান থেকে আসবেই এরকমই একটা ব্যাপার। তার মধ্যে বয়েলের সূত্রটা একটু নিজেকে করা যেতে পারে, বাদ বাকি বেশিরভাগ জিনিসই হচ্ছে ক্যালকুলেশন। তো যাই হোক, যে ক্যালকুলেশনগুলো প্র্যাকটিস করবে আমি সেগুলো বলি। প্রথম হচ্ছে আয়তনের অনুপাত নির্ণয়, গ্যাসের অন্তিম উষ্ণতা নির্ণয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয়, গ্যাসের আয়তন নির্ণয়, এই বিষয়ক অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। তার সঙ্গে যেটা থিওরিটিক্যালি পড়তে পারো সেটা হচ্ছে চার্লসের সূত্রটি বিবৃতি করো, বয়েলের সূত্রটি বিবৃতি করো, প্রমাণ চাপ কী, অ্যাভোগাড্রোর সূত্র কী, শীতকাল অপেক্ষা বর্ষাকালের বায়ু শুষ্ক হয় কেন, উষ্ণতার পরম স্কেল ও পরম শূন্য উষ্ণতা বলতে কী বোঝো, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা নির্ণয় করো। ওকে, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী চ্যাপ্টার, যেখান থেকে আমাদের 2 মার্কের প্রশ্ন আসে একটা, যেটা হচ্ছে আলো। তো আলো থেকেও কিন্তু আমার পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো চলো কী কী প্রশ্নগুলো আলো থেকে 2 মার্কের জন্য প্র্যাকটিস করব। উত্তল দর্পণ ও অবতল দর্পণ বলতে কী বোঝো, প্রতিসারাঙ্ক নির্ণয়ের অঙ্ক, এই যে জিনিসটা যেটা আমি বললাম যে প্রতিসারাঙ্ক নির্ণয়ের অঙ্ক, এটা কিন্তু তোমাকে শিখতে হবে, এখানে কিন্তু সাজেশন দেওয়া চলে না। গোলীয় দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে, কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক কাকে বলে, মাধ্যমের আপাত প্রতিসারাঙ্ক কী, গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ ও কৌণিক উন্মেষ কাকে বলে, উপাক্ষীয় রশ্মি ও প্রান্তীয় রশ্মি কাকে বলে, উত্তল লেন্স ও অবতল দর্পণের ব্যবহার কী, উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, দীর্ঘদৃষ্টির কারণ ও তার প্রতিকার আলোচনা করো, প্রিজমের প্রতিসারাঙ্ক আলোর বর্ণের উপর কিভাবে নির্ভরশীল, দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন। এই হলো আলো থেকে প্রশ্ন। এবার আসবো চলচরিত থেকে 2 মার্কের প্রশ্ন। চলচরিত থেকেও তাই 3 মার্কের প্রশ্ন আসতে পারে এবং চলচরিত থেকে 1-2 মার্কের প্রশ্ন আসবে। কী কী প্রশ্ন, তড়িৎচালক বল ও বিভব প্রবেশের মধ্যে পার্থক্য লেখো, ওহমের সূত্রটি বিবৃতি করো, আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কাকে বলে, তড়িৎ বিভব কাকে বলে, কুলম্বের সূত্রটি বিবৃত করো, কোষের তড়িৎচালক বল কাকে বলে, অর্ধপরিবাহী পদার্থ বলতে কী বোঝো, ওয়ান বোর্ট বলতে কী বোঝো, ফ্লেমিং এর বামহস্ত নিয়মের সন্তরণ নিয়মটি বিবৃতি করো, বার্লো চক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বৃদ্ধি করা সম্ভব। প্রশ্নটা আবারও বলি, বার্লো চক্রের, এটা অ্যাকচুয়ালি বার্লো চক্রের, ঠিক আছে, বয়াকার লয়রে পোকার, হ্যাঁ, বার্লো চক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বৃদ্ধি করা সম্ভব। পরবর্তী যে বিষয় রয়েছে আমাদের 2 মার্কের জন্য সেটা হলো পর্যায় সারণী থেকে। তো কী কী প্রশ্ন পড়বে, কোনো শ্রেণী বরাবর আয়োনাইজেশন শক্তি কিভাবে পরিবর্তিত হয়। পরবর্তী কোশ্চেন, ডোনে রায়নারের ত্রয়ী সূত্রটি বিবৃতি করো। পরবর্তী কোশ্চেন, সন্ধিগত মৌল কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী কোশ্চেন, নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বিবৃতি করো। পরবর্তী কোশ্চেন, ইউরেনিয়ামোত্তর মৌল বলতে কী বোঝো। পরবর্তী কোশ্চেন, আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলতে কী বোঝো। পরবর্তী কোশ্চেন, ত্রয়ী মৌল বলতে কী বোঝো। এবং লাস্ট কোশ্চেন, তড়িৎ ঋণাত্মকতার মান কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল। পরবর্তী চ্যাপ্টার, আয়নীয় ও সমযোজী বন্ধন। কী কী প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য হয় কেন। পরবর্তী কোশ্চেন, CaH2 Na2O MgCl2 অণুগুলির ইলেকট্রন ডট গঠন দেখাও। তড়িৎ যোজ্যতা বলতে কী বোঝো, আয়নীয় বন্ধন ও তড়িৎযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে বিজ্ঞানী কোসেলির সম্ভাবনাগুলি ব্যক্ত করো। নেক্সট, আয়নীয় যৌগ সৃষ্টি আবার শর্ত কি, সমযোজ্য আয়নীয় যৌগের সৃষ্টি আর শর্ত, দুটোই শর্ত কি, ঠিক আছে। এই দুটো প্রশ্ন, মানে আয়নীয় যৌগ সৃষ্টি কিভাবে হয় আর আয়নীয় যৌগ সৃষ্টির শর্তগুলো কি, ঠিক আছে, দুটো প্রশ্ন। নেক্সট, সমযোজ্যতা বলতে কী বোঝো, লুইস এর মতবাদ অনুযায়ী সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়।
নেক্সট, সমযোজী যৌগ সৃষ্টি হওয়ার শর্তগুলো কি কি? নেক্সট হচ্ছে H2O, CO2, NH3 অণুগুলির আর লুইস ডট অঙ্কন করো। পরবর্তী চ্যাপ্টার, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝো? তড়িৎ লেপন বলতে কী বোঝো? গাঢ় সালফিউরিকের চেয়ে লঘু সালফিউরিক অ্যাসিডের পরিমাণ তড়িৎ পরিবহন করে কেন? বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করে কেন? পিটি তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় কেন? পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এখান থেকে অনেক বেশি প্রশ্ন পড়তে হয়, যার জন্য যারা দুর্বল তাদের বলি যে এই পার্টটাকে অ্যাভয়েড করতে, কারণ একটা প্রশ্নের জন্য অনেক অনেক বিষয় কিন্তু এই পার্টটা থেকে আমাদের পড়তে হয়। কিন্তু যাই হোক, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে এবছরের জন্য সেগুলো বলি। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির নীতিটি লেখো। পরীক্ষাগারে প্রস্তুত অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড P2O5 বা অনার্দ্র CaCl2 ব্যবহার করা যায় না কেন? পরীক্ষাগারে অ্যামোনিয়াম প্রস্তুতির নীতিটি লেখো। অ্যামোনিয়া গ্যাসের বিজারণ ধর্মের উদাহরণ দাও। স্মেলিং সল্ট থেকে কিভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়? লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার পার্থক্য কী? হলুদ বর্ণের ফেরিক্লোরাইডের মধ্য দিয়ে অ্যামোনিয়া চালনা করলে কি ঘটবে? নেসলার বিকারকের সাহায্যে কিভাবে অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করবে? অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়ার শিল্প উৎপাদন করা হয়? অ্যামোনিয়া গ্যাসে হাইড্রোজেন আছে কিভাবে বোঝা যায়? পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুতির নীতিটি লেখো। পরীক্ষাগারে প্রস্তুত H2S গ্যাসকে কিভাবে বিশুদ্ধীকরণ করা যায়? নাইট্রোলিম কি? ইহা কিভাবে প্রস্তুত হয়? পরীক্ষাগারে কিভাবে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়? এবার আসবো ধাতুবিদ্যা থেকে প্রশ্ন। লোহায় মরচে ধরার বিক্রিয়াগুলি উল্লেখ করো। এক টুকরো জিনকে কপার সালফেট দ্রবণে যোগ করলে কি ঘটবে? তড়িৎ রাসায়নিক শ্রেণী বলতে কী বোঝো? গ্যালভানাইজেশন বলতে কী বোঝো? থার্মিট পদ্ধতি নীতিটি বিক্রিয়া সহ উল্লেখ করো। জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু প্রস্তুত করা যায়? নেক্সট, জৈব রসায়ন থেকে প্রশ্ন। সমগণীয় শ্রেণী ও সমগণ বলতে কী বোঝো? সম্পৃক্ত ও অসম্পৃক্ত জৈব যৌগ বলতে কী বোঝো? ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝো? কার্যকারী গ্রুপ বলতে কী বোঝো? সমবায়তা বলতে কী বোঝো? ডিনেচার্ড স্পিড কি? ইথিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া উল্লেখ করো। ইথিলিন থেকে কিভাবে পলিথিন প্রস্তুত করা যায়? এই হলো আমাদের 2 মার্কস কোশ্চেন সাজেশন। অনেকে বলতে পারো স্যার অনেক কোশ্চেন, দেখো ভৌত বিজ্ঞান থেকে বেছে এ কটা প্রশ্নও দেয়া অনেক টাফ ব্যাপার। তো এর সঙ্গে আরও অনেক কিছু রয়েছে, যেটা হলো ক্যালকুলেশনটা কিন্তু নিজের মতো নিজের পাঠ্য বই থেকে প্র্যাকটিস করতে হবে, এটা তোমাদের বললাম। আর এই যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো অবশ্যই পড়ে যেও, কারণ এর মধ্যে পরীক্ষাতে আসবে এটা কিন্তু নিশ্চিত। এটুকু বলে শেষ করলাম। কয়েকটা দিনের মধ্যেই তোমাদের আমি 3 মার্কের কোশ্চেনের যে সাজেশন সেটাও তুলে ধরবো। এই 2 মার্ক এবং 3 মার্ক একসঙ্গে প্র্যাকটিস করলেই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কিন্তু হয়ে যাবে। ওকে, তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। ধন্যবাদ।